প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রেতে নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে তত্ত্বাবধায়ক সরকার কি ফিরে আসবে? কে হবেন সেই সরকারের প্রধান উপদেষ্টা? আগামী নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবার চেষ্টা করব এই মুহূর্তে আমরা। এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের আলোচনাটা বেশ খানিকটা কোর্টের বারান্দায় যেমন আলোচনা হয় ঠিক তেমনি বাইরেও আলোচনা হয়। গত 15 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক ভাষণেও তিনি বলেছেন যে ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সোচ্চার হতে হবে এবং ইউনূসকে পদত্যাগ করতে হবে, একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে। যদিও আমি এখনও প্রধানমন্ত্রী, তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়, হ্যাঁ নির্বাচন দিতে হবে, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করে ইউনূসের অধীনে না। ওই ক্ষমতা দখলকারী, ক্ষমতা চুরি করা এই লোকের কাছে না, ডাকাতি করেছে এই ডাকাতের কাছে না। এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টে একটা রিট ছিল, আপনারা জানেন। সেই রিটটার রায়ও হয়েছে গত বছরের 17 ডিসেম্বর এবং সেই রায় হবার পরে গত 8 জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই রায়টির 139 পৃষ্ঠার রায়টি প্রকাশ করা হয়েছে। এই রায়ের ফলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে সেটি আবারও পুনর্বহাল হবার সুযোগ এসে গেল। এবং গতকাল 21শে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতে আরেকটি ঘটনা হয়েছে। সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায়টি হয়েছিল আপিল বিভাগ থেকে 2011 সালে, সেই রায়টাকে পর্যালোচনার জন্য বা রিভিউয়ের জন্য একটি আবেদন আছে আপিল বিভাগে। গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ এই পর্যালোচনাটার একটা শুনানির দিন ঘোষণা করেছেন। এই শুনানিটা বেশ ঘুরে বেড়াচ্ছে, বেশ মাঝে মাঝে ডেট দেওয়া হয়, মাঝে মাঝে স্থগিত থাকে, মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছে এবং আগামী 26শে আগস্ট এই শুনানিটার দিন ধার্য করা হয়েছে। এখন এই মুহূর্তে যদি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আপনি চান যে আমাদের যে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল, চাইলে এই মুহূর্তেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব। আবার আপিল বিভাগে যে রিভিউটা, এই রিভিউটাও হয়ে যাবার পরেও এটি গঠন করা সম্ভব। এই রিভিউটা নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেই আসবে, কারণ এই রিভিউয়ের আবেদনকারী বিএনপি, জামাত এবং বেশ কিছু বিশিষ্টজন এবং হাইকোর্টের যে রিট পিটিশনটা ছিল তাতেও বিএনপি আবেদন করেছিল, জামাত আবেদন করেছিল এবং কয়েকজন বিশিষ্টজন আবেদন করেছিল। সোজা কথা যদি বলি যে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার আসতে আসলে কোনো বাধা নেই। আগামী নির্বাচন ইউনূসের অধীনে হবে না, হয়তো ডক্টর ইউনূস নিজেও মনে করেন যে আমি নির্বাচন করে চলে যাব, কিংবা বর্তমানে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কার্যরত আছে তারাও মনে করে যে ইউনূসের অধীনে একটা সাজানো গোছানো নির্বাচন হয়ে আমরা ক্ষমতায় যাব। কিন্তু আলটিমেটলি সেই ঘটনা ঘটবে না, আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকারই আসবে। কিন্তু এই মুহূর্তে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে তাহলে কি ঘটবে? এই মুহূর্তে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে তাহলে যেটি ঘটবে সেটিকেও এখনকার ব্যবস্থা, এখনকার ইউনূস সরকার এবং ইউনূস সরকারের সহযোগী যে রাজনৈতিক দলগুলো আছে, যাদেরকে ফ্যাসিবাদ বিরোধী জোট বলা হয়, সেই ফ্যাসিবাদ বিরোধী জোটের রাজনৈতিক দলগুলো কি মানবে যিনি প্রধান উপদেষ্টা হবেন? এখনকার বিচারে যদি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হয় তাহলে তাদেরকে কি মানবেন? তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবার আমাদের ত্রয়োদশ সংশোধনীতে 5টি উপায় ছিল। 5টি উপায়ের নাম্বার 1 উপায় হচ্ছে
প্রধান বিচারপতি, সর্বশেষ যিনি প্রধান বিচারপতি অবসর নিয়েছেন তিনি হবেন। কিন্তু এই মুহূর্তে যদি সর্বশেষ প্রধান বিচারপতিকে গুনতে হয় তাহলে বিচারপতি ওবায়দুল হাসান হবেন। তিনি যদি রাজি না হন, অস্বীকৃতি জানান, তাহলে তার পূর্বে যিনি সর্বশেষ অবসর নিয়েছেন তিনি হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, তিনি হবেন। আবার তিনিও যদি রাজি না হন তাহলে 3 নম্বরে অপশনে আছে যে আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতির মধ্য থেকে প্রধান উপদেষ্টা হবেন। এক্ষেত্রে সর্বশেষ গত বছরের 10 আগস্ট প্রধান বিচারপতির সাথে আপিল বিভাগের 5 জন বিচারপতি অবসর নিয়েছেন বা চাকুরি থেকে পদত্যাগ করেছেন। এর মধ্যে সর্বাগ্রে সর্বোচ্চ সিনিয়র যিনি তিনি হচ্ছেন বিচারপতি এনায়েতুর রহিম, তাহলে তিনি হবেন। তিনিও যদি অস্বীকৃতি জানান কিংবা তিনি যদি না হন তাহলে মহামান্য রাষ্ট্রপতি দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোকে সাথে আলাপ আলোচনা করে একজনকে দায়িত্ব দিতে পারেন। এরপরেও যদি সমাধান না হয়, কেউ যদি দায়িত্ব নিতে না চান, বিচার বিভাগ দায়িত্ব নিলেন না, বিশিষ্ট লোকজন দায়িত্ব নিলেন না, তাহলে মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্বের অতিরিক্ত হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন। এই প্রসঙ্গে একটি কথা বলা দরকার যে 2006 সালে বিএনপি জামাত ক্ষমতায় যখন ছিল তখন বিএনপি জামাতি আসলে মূলত এই যে তত্ত্বাবধায়ক সরকার চমৎকার একটি সিস্টেম, এই সিস্টেমটাকে কলঙ্কিত করেছে বিএনপি জামাত জোট। সেই সময় তাদের পছন্দ মতো একজনকে প্রধান উপদেষ্টা করবার জন্য বিচারকদের বয়স পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল সংবিধানে। 67 বছর করেছিল 65 বছর থেকে, শুধুমাত্র নিজেদের পছন্দ মতো একজনকে প্রধান উপদেষ্টা করবার জন্য। কে এম হাসান তিনি দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন শেষ পর্যন্ত। এই অস্বীকৃতি জানানোর পরে যেটি ঘটে যে সেই সময়ের বিএনপি জামাত জোটের রাষ্ট্রপতি যিনি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ, তিনি আর বিকল্প অপশন খোঁজেননি। কে এম হাসানের আগে যিনি প্রধান বিচারপতি ছিলেন তাকে আর খোঁজা হয়নি, কিংবা আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত যিনি বিচারপতি ছিলেন তাকে আর খোঁজা হয়নি, কোনো বিশিষ্ট নাগরিককে খোঁজা হয়নি। সব কিছু বাদ দিয়ে 1 নম্বরে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি অপশনটা যেই ডিনাই করলেন, মাঝখানে 3টা অপশন বাদ দিয়ে সেই সময়ের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ স্বয়ং নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন। আর ঘটে গেল দেশে এক অচল অবস্থা। এই অচল অবস্থার প্রেক্ষিতে এলো 111 সরকার, এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে ভেবেছে, মনে করেছে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারকেও কলঙ্কিত করা যায়, যেটির উদাহরণ দেখিয়ে দিয়েছে বিএনপি জামাত জোট সরকার, যার দরুন প্রথমে একটি আদালতে মামলা হয়েছিল, আদালতের রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল এবং সংসদে 15 সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এখনকার অবস্থায় যাদের কথা বললাম, যারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন, তাদেরকে কি এখনকার ফ্যাসিবাদ বিরোধী জোট মেনে নেবে? নিশ্চয়ই মেনে নেবে না। ইউনূস সরকারের সঙ্গে যারা আছেন তারা কি মেনে নেবেন? নিশ্চয়ই মেনে নেবে না। তাহলে এখন কিসের অপেক্ষা হচ্ছে? কি কারণে? এই যে ধরুন হাইকোর্টের রায় ইতিমধ্যে হয়ে গেছে, আপিল বিভাগের রিভিউটা হবে, তাহলে কি আবারও সেই 2006 সালের দিকেই বিএনপি কিংবা অন্যান্য যে ফ্যাসিবাদ বিরোধী জোট তারা অপেক্ষা করে আছে সেই দিনটার অপেক্ষায়? এর মধ্যে আরেকটি ঘটনা ঘটবে আগামী ডিসেম্বর মাসে, 27শে ডিসেম্বর বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শেষ কর্মদিবস। বিএনপি এবং এখনকার যে ফ্যাসিবাদ বিরোধী জোট তারা কি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন? যে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করে সর্বশেষ অবসরপ্রাপ্ত
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান উপদেষ্টা করে তারা একটি সরকার গঠন করে এবং সেই নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনের অপেক্ষা কি চলছে? এমনটা কি হতে পারে? এমনটা হবারও পরিকল্পনা হয়তো কারো কারো ভেতরে আছে, কারো কারো মনে মনে আছে। তবে আমার যতদূর ধারণা, সৈয়দ রেফাত আহমেদ হয়তো শেষ পর্যন্ত এই দায়িত্বে আসবেন না। আবারও সেই 2006 সালের মতো এমন একটি ঘটনা ঘটবে, 1/11। আমরা জানি না যে 1/11টা ঠিক একই সময়, ঠিক ওই রকম সময় সেই 2007 সালে যে 6-7 সালে যে ঘটনাটি ঘটেছিল, জানুয়ারি মাসে ঘটেছিল, ঠিক এই জানুয়ারি মাসের মধ্যে কি আর একটা 1/11-এর কিংবা সাউন্ড পাওয়া যাচ্ছে, কিংবা এর আগে কি ঘটবে? এরকম নানা প্রশ্ন মানুষের মনে আছে। এখন দেখার বিষয় যে আসলে কি ঘটে। আলটিমেটলি যেটি বলবার সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে হবে না। হয় একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসতে হবে। এখন যারা আছেন, যাদের আসার কথা সিরিয়াল অনুযায়ী হয় তাদের দিয়ে আসতে হবে, তাদেরকে দিয়ে আসতে হবে। আমি যতই বলি না কেন, এখনকার ফ্যাসিবাদ বিরোধী জোট কিংবা ডক্টর ইউনূসের সরকার এখন যারা আসার সম্ভাবনা আছে সংবিধান অনুযায়ী তাদেরকে মানবেন না খুব স্বাভাবিকভাবে। কেন মানবেন না? না, তাদেরকে অনেককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কাজেই তাদেরকে নিশ্চয়ই মানবেন না। হয়তো শেষ অপেক্ষাটা আছে সৈয়দ রেফাত আহমেদ বর্তমান প্রধান বিচারপতির জন্য। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে যেটি হবে, সৈয়দ রেফাত আহমেদ দায়িত্বে আসবেন কিনা সে ব্যাপারে $বিলিয়ন প্রশ্ন আছে। সেই জায়গা থেকে আবারও একটি 1/11 ঘটবার খুব বেশি সম্ভাবনা আছে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারটি আমাদের কাছে খানিকটা অধরায় থেকে যাবে, অধরায় থেকে গেল। 2006 সালে যেমন তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করে দিয়েছিল বিএনপি জামাত জোট সরকার, ঠিক তেমনি কোর্টের রায়ের প্রেক্ষিতে, যখন হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার আসবে করছে, কিংবা আপিল বিভাগের রিভিউয়ের রায়টাও এর মধ্যে যদি হয়ে যায়, তত্ত্বাবধায়ক সরকার আসবে করছে, এই অবস্থায় আবারও তত্ত্বাবধায়ক সরকারকে সেই 2006-এর বিএনপি জামাত জোট সরকার, তারা ক্ষমতায় ছিল ইমিডিয়েট, আজকে ক্ষমতায় তারা নেই, সরাসরি আবার নেপথ্যে আছে। এই নেপথ্যে থেকে আবারও সেই তত্ত্বাবধায়ক সরকারটিকে কলঙ্কিত করবারই একটা প্রচেষ্টা যে হবে সামনে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এই প্রচেষ্টা থেকেই 1/11 একটা মাস্ট আসবে। 1/11 বলতে আমি বোঝাতে চাইছি যে 2006 সাল বা 2007 সালের জানুয়ারি মাসে 11 তারিখে যে সরকারটি গঠিত হয়েছিল ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে, সেনাপ্রধান মঈন আহমেদের পৃষ্ঠপোষকতায়, সেই রকম একটি প্রেক্ষাপট বাংলাদেশেও যে ঘটবে এটি অন্ততপক্ষে বোঝা যায়। এখন সেই সময়টি পর্যন্ত, ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা, কিংবা তার আগে কি ঘটে সেটিও বলা যায় না। কারণ বাংলাদেশ আউট অফ প্রেডিকশনের বাইরের একটি দেশ এই মুহূর্তে। অনেক কিছু কল্পনা করেও আজকে কল্পনা করছেন, আগামীকালকে সেই ঘটনাটা নাও হতে পারে। কারণ আমার বারবার উদাহরণ চলে আসে যে 5 আগস্ট যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, আওয়ামী লীগের সেকেন্ড ম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সেই সকালবেলা জানতেন না যে আওয়ামী লীগের পতন হবে। কাজেই বাংলাদেশে 7 দিন পরে কি ঘটবে এটি বলা কঠিন। তবে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটা চূড়ান্ত পরিস্থিতি যে ঘটবে এটি এক প্রকার নিশ্চিত। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।